প্রাপ্তি বিরক্ত হয়ে হনহন করে নেমে যায় ছাদ থেকে। আদনান কিছুক্ষণ সেখানেই ঠায় দাঁড়িয়ে থেকে নিজেদের ছাদে চলে যায়। গায়ে হলুদের অনুষ্ঠান মিস করে প্রাপ্তির নিজেরও ভীষণ রকম খারাপ ছিল মন। তবে আজ সকাল থেকে সে বেশ সুস্থ অনুভব করছে, যদিও কদাচিৎ মাথা ব্যথাও ক্ষণে ক্ষণে অনুভব করছে বটে, তবে সেভাবে পাত্তা দিচ্ছে না। বিয়ের অনুষ্ঠান যদিও মিস করে তাহলে আফসোসেই তার বাকিটা জীবন পার হবে। সেতুর সাথে পার্লারে গেছে প্রাপ্তি, সঙ্গে আরও কয়েকজন কাজিন আর সেতুর কাছে দুজন বান্ধবীও এসেছে। সেতু বিয়ের উপলক্ষে প্রাপ্তি লাল খয়েরি রঙের একটা লেহেঙ্গা নিয়েছে। লেহেঙ্গার ওপর স্টোনের কাজ করা। মামা যখন নিজ পছন্দ করে প্রাপ্তিকে লেহেঙ্গাটি কিনে দিয়েছে তখন তার সে কি খুশি। আদনানের পার্লারে আসার কথা ছিল ওদেরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কাজে আটকে যাওয়ার সে আসতে পারেনি। মামা এসেছে। অযথা একটু মন খারাপ হলো প্রাপ্তির। মন খারাপের রেশ কেটেছে বাড়িতে গিয়ে। আদনানকে দেখার পর তার কি যে ভালো লাগছে। যতই ঝগড়া করুক, অহংকার দেখাক না কেন, ছেলেটার মনটা ভীষণ ভালো। নিঃসন্দেহে ওর হুড়পড়ি একজন ভাগ্যবতী নারী। প্রাপ্তির পাশ দিয়ে যাওয়ার সময় আদনান ওকে খেয়াল করলো না যেন, অথচ দুজনেরই চোখাচোখি হয়েছে। আদনান অফ হোয়াইট রঙের একটা পাঞ্জাবি পরেছে। শ্যামবর্ণের হয় পাঞ্জাবিটা ভীষণ ফুটে উঠেছে শরীরে। ক্যামেরাম্যান সবার একসাথে গ্রুপ ফটো তুলছিল। সেতু সিঙ্গেল ছবি তোলার সময় আদনান প্রাপ্তির কাছে আসে, ব্যস্ত ভঙ্গিতে বলে, একটু এদিকে আয় তো, কথা আছে। আদনানের পিছু পিছু যায় প্রাপ্তি, সপ্রশ্ন দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে থাকে। আদনান বলে, তোকে একটা কথা বলার আছে। তোর মামা সব কাজ দিয়েছে আমার উপর চাপিয়ে, এখন গাদার খাটনি খাটতে হচ্ছে আমার। প্রাপ্তি মুখ ভার করে বলল, এতই যখন অসুবিধা মামাকে তখন না করতে পারলে না? এটাই তো আসল সমস্যা। আমি আবার কাউকে কষ্ট দিতে পারি না। আমার মনটা অনেক ফ্রেশ কিনা, তুই মুখ ওরকম বানিয়ে রেখেছিস কেন? কি বলতে চাইছো সেটা বলো। বলছি, এত অস্থির হচ্ছিস কেন? আমি স্থির আছি। তুই কি আরও রং খুঁজে পাসনি? মানে? মানে হচ্ছে বিয়েতে ড্রেস পরার জন্য আর রং খুঁজে পাসনি? একই কালার, আবার লেহেঙ্গা। তুই আর সেতু পাশাপাশি দাঁড়ালে মানুষ তো কনফিউজড হয়ে যাবে। আসলে বউটাকে তোর বিয়ে নাকি? তুই এত ভারী ড্রেস কেন পরেছিস? মনটাই খারাপ হয়ে গেল প্রাপ্তির। ইচ্ছে করছে আদনানকে দু চারটে কথা শুনিয়ে দিতে, কিন্তু সে এমন কিছু করলো না। চুপচাপ স্থান ত্যাগ করে একটা নিলিবিলি জায়গায় গিয়ে বসে রইল। গালে হাত রেখে মনে মনে ভাবছে, আজকের দিনেও কি এমন বাজে ব্যবহার করা লাগলো। ভ্রু কুচকে পেছনে তাকায় প্রাপ্তি। অপরাধীর মতো মুখ বানিয়ে দাঁড়িয়ে রয়েছে রায়হান। প্রাপ্তি তৎক্ষণাৎ সেখান থেকে চলে আসার জন্য দাঁড়ায়। হাত টেনে ধরে রায়হান। আকতি মিনতি করে বলে, প্লিজ আমার একটা কথা শোনো। তোমার হাত ছাড়ো। কোনো কথা নেই আমার তোমার সাথে। এরকম করো না প্রান্তি, আমি দুঃখিত কালকে ওই রকম ব্যবহার করার জন্য। এবারের মতো মাফ করে দাও প্লিজ। প্লিজ রায়ান, হাত ছাড়ো। রায়হান এবার হাত ছেড়ে প্রাপ্তির পা পেঁচিয়ে ধরে বলল, পা ধরে মাপ চাইছি, এবারের মতো ক্ষমা করে দাও। একটা সুযোগ দাও, ভুল তো মানুষ মাত্রই হয়, ক্ষমা করে দাও প্লিজ। প্রাপ্তি আশেপাশে একবার তাকিয়ে চাপা স্বরে বলল, এসব কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেললে কি ভাববে? তুমি আমায় ক্ষমা করেছো বলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রান্তি। কেন বুঝতে চাচ্ছ না? প্রাপ্তি লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, ওকে, তুমি পা ছাড়ো, আমরা বসে কথা বলি। রায়হান পা ছেড়ে দেয়। দুজন এখন মুখোমুখি বসে আছে। নিজে নিজে মনের কথাগুলো আগিয়ে গুছিয়ে নিয়ে প্রাপ্তি বলে, আমি রিলেশন ঠিক করব, তবে একটা শর্তে। কি সত্য বলো, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি যেসব কাজ পছন্দ করি না সেসব একদম আমার সাথে করা যাবে না। আমি রাজি, আমার কোনো আপত্তি নেই, তুমি শুধু আমায় ছেড়ে যেও না। রায়হানের কান্নাকাটিতে আবার গলে যায় প্রাপ্তি। দুজনের সম্পর্কটা বলতে গেলে নতুন করেই শুরু হয় আবার। রায়হান এখন আর আগের মতো আচরণ করে না। প্রাপ্তি যা বলে শোনে। বিয়ের পর আজ সেতুর নাইওর এসেছে, সেজন্য সুমনা বেগম আর মামি মিলে ভালো ভালো খাবার রান্না করছে।
শুক্রবার আজ তাই আসাদ রহমানের অফিস বন্ধ। তিনি বাসায় থাকলে রেহেনা বেগম খুব একটা এই বাড়িতে আসতে পারেন না, তাই রান্না করা খাবারগুলো টিফিন ক্যারিয়ারে ভরে প্রাপ্তিকে ডাকেন সুমনা বেগম। প্রাপ্তি তখন রেডি হচ্ছিল রায়হানের সাথে দেখা করতে যাবে, তাই মায়ের ডাকে তাড়াহুড়ো করে এসে বলে, কি হয়েছে? খাবারগুলি বাড়িতে দিয়ে আয়। আমি কেন? আমি পারবো না, এখন বাইরে যাব। যা, যাওয়ার আগে বাটিটা দিয়ে আয়। 10 মাইল দূরে তো না বাড়ি। আসাদ রহমান বাড়িতে বলে প্রাপ্তি নিজেও ওই বাড়িতে যেতে চায় না, কিন্তু কিছু করার নেই তো। এখন সে একেবারে রেডি হয়ে বের হয়, খাবারগুলো দিয়ে সোজা চলে যাবে, বাড়িতে আর আসবে না। ও বাড়িতে গিয়ে কলিং বেল বাজানোর পরে মেইড এসে দরজা খুলে দেয়। প্রাপ্তি আশা করেছিল রেহেনা বেগম দরজা খুলবে, তাহলে এখান থেকেই খাবারগুলো দিয়ে চলে যাওয়া যেত, কিন্তু তা তো আর হলো না। কি আর করার, সে যা ভাবে সবসময় তার উল্টোই হয়। গুটি গুটি পায়ে সে ভেতরে যায়। আসাদ রহমানও ড্রয়িং রুমেই ছিলেন, ফোনে সম্ভবত নিউজ দেখছিলেন। প্রাপ্তি বিড়বিড় করে বলে, ফোনেই যখন নিউজ দেখবে তাহলে রুমে এসে দেখলেই তো পারতেন। প্রাপ্তিকে দেখে আসাদ রহমান গম্ভীর হয়ে বলেন, কি ব্যাপার? প্রাপ্তি হাসার চেষ্টা করে, সালাম দিয়ে বলে, আন্টি কোথায়? তিনি সালামের উত্তর দিয়ে বললেন, গোসল করে। মন ছোট হয়ে যায় প্রাপ্তির, চোখ দুটো ছলছল করে ওঠে। প্রাপ্তি জানে লোকটা এমন, তবুও সে খারাপ ব্যবহার নিতে পারে না, কান্না পেয়ে যায়। কথাবার্তা শুনে আদনান তার রুম থেকে বেরিয়ে আসে। প্রাপ্তির কাঁদো কাঁদো মুখ দেখে বুঝতে অসুবিধা হয় না বাবার ব্যবহারের জন্যই এই কারণ। কখন এসেছিস? জানতে চাইল আদনান। প্রাপ্তি কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, এক্ষুনি। এগুলো রাখো, মা পাঠিয়েছে। টিফিন ক্যারিয়ারটা নিয়ে টেবিলের ওপর রাখলো আদনান। প্রাপ্তি চলে যাওয়ার সময় সেও পিছু পিছু যায়। মেইন দরজার কাছে গিয়ে প্রাপ্তির হাত ধরে বলে, কাঁদছিস তুই? হুম। বাবা বকেছে আবার? সে তো সবসময়ই এমন ব্যবহার করে। সরি প্রাপ্তি, বাবার হয়ে আমি মাপ চাইছি। তুমি কেন মাফ চাইবে? সব সময় তুমি এমন ট্রাই করো, কখনো তো প্রতিবাদ করো না। আমি তাকে সম্মান করি, তাই মুখের উপর কখনো কিছু বলি না। তুই তো সেটা ভালো করে জানিস। এমন বাবার ঘরে যে তোমার মতো ভালো মনের একটা ছেলে কিভাবে হয়েছে একমাত্র আল্লাহই ভালো বলতে পারবে। তুমি রেহনা আন্টির মতো হয়েছো। বলে প্রাপ্তি একটু হাসে, ওর সঙ্গে মৃদু হাসে আদনানও। আদনানের থেকে বিদায় নিয়ে রায়হানের সঙ্গে দেখা করতে যায় প্রাপ্তি। রায়হানের খুব ইচ্ছে হয়েছে আজ দুজনে রিকশায় করে ঘুরবে। ওর ইচ্ছেটাই পূরণ করেছে প্রাপ্তি। রায়হান হঠাৎ বলে ওঠে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? অবাক হয়ে জানতে চাইল প্রাপ্তি। আমার দুইটা ইউজ পূরণ করার জন্য। এক, আমার কথা মতো তুমি 3 পিস পরেছো, আর 2, আমার সাথে রিক্সায় ঘুরছো। প্রাপ্তি হাসলো কিছুটা। প্রান্তি, হুম। খুব শীঘ্রই আমি আমার বাবা মাকে তোমার বাসায় পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। তোমাকে খুব ভালোবাসি প্রান্তি। একটু থেমে সে ফের বলল, একটা কথা কিন্তু জানো না, কি? আজকে আমার জন্মদিন। হোয়াট? আমায় আগে কেন বলনি? ধুর, কাজটা মোটেও ঠিক করনি তুমি। আরে রাখছো কেন? আগে বলো, গিফট নিয়ে আসতে তো। গিফট তো দেয়াই লাগে, তাই না? না, গিফট লাগবে না, আমি তোমার কাছে অন্য কিছু চাই, দিবে? দেয়ার মতো হলে আর সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই দিব। তোমার পক্ষে সম্ভব না এমন কিছু চাইবো না। আচ্ছা বলো কি চাও। রায়হান প্রাপ্তির কোমর ছড়িয়ে কিছুটা কাছে এনে ফিসফিস করে বলে, তোমাকে আজ সম্পূর্ণভাবে আমার করতে চাই। সুন্দর একটা মুহূর্ত তৈরি করতে চাই, যে মুহূর্ততে শুধু তুমি আর আমি থাকবো। খুব করে কাছে চাই, তোমাকে কাছে চাই, যতটা কাছে থাকলে দুজনের শ্বাস নিঃশ্বাস একসাথে হয়ে যায়। তুমি বুঝতে পারছো তো প্রান্তে আমি কি চাচ্ছি? মামা রিক্সা ধাবা। বলল প্রাপ্তি। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? নামো। বলে প্রাপ্তি নিজেও রিক্সা থেকে নামে। ভাড়া মিটিয়ে দিয়ে রায়হানকে বলে, ইন্টিমেট হতে চাইছো তাই তো? ওকে ওয়েট।
প্রাপ্তি ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে রায়হানের হাতে দিয়ে বলে, আমি অ্যাকচুয়ালি জানি না রাস্তার মেয়েদের রেট কত, সম্ভবত 200 থেকে 300-তেও পাওয়া যায়। আমি তোমাকে 500 টাকা দিলাম। সুন্দরী দেখে একটা মেয়েকে ভাড়া করে নিয়ে নিজের চাহিদা মিটিয়ে নিও। প্রান্তি, মৃদু চিৎকার করে ওঠে রায়হান। আওয়াজ নিচে, একদম আমার সাথে চেঁচিয়ে কথা বলবে না। রাস্তাঘাটে কোনো এমন সিন ক্রিয়েট করতে চাচ্ছি না আমি। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি ভদ্র ফ্যামিলির মেয়ে, কোনো রাস্তার মেয়ে নই যে তোমার সাথে বিছানায় শুতে যাব। তোমার ইন্টেনশনই তো শরীর পাওয়া, তাই না? তো যাও না রাস্তায় পতিতালয়, এতে তোমারও চাহিদা মিটবে আর ওদেরও কিছু টাকা ইনকাম হবে। অযথা ভদ্র পরিবারের মেয়েদের পেছনে কেন পড়ে থাকো? আর হ্যাঁ, আজকের পর থেকে খবরদার আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। কোনো ক্যারেক্টারলেস ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো না। আকাশের রং আজ অদ্ভুত রকমের, কোথাও আকাশি রং তো আবার কোথাও সাদা মেঘের ভেলা। রোদের তাপ নেই একদম, মৃদু বাতাসে মনটা সতেজ লাগছে। আর নিজেকেও প্রাপ্তির আজ অনেক হালকা মনে হচ্ছে। মনে হচ্ছে কোনো বন্দি পাখি লোহার খাঁচা থেকে মুক্তি পেয়েছে। অবশ্য প্রাপ্তির বিষয়টাকেও এভাবেই সংজ্ঞায়িত করা যায়। এরকম বিষাক্ত সম্পর্ক আর খাঁচার মধ্যে তফাৎই বা কি? রায়হানকে তার উপযুক্ত জবাবগুলো দিতে পেরে আরও বেশি স্বস্তি বোধ করছে সে। ওখান থেকে ফিরে এসে একা এসে কিছুক্ষণ ঘুরেছে, ফুচকা খেয়েছে, হাওয়াই মিঠাই খেয়েছে, ফুল বিক্রেতা পথশিশুদের সঙ্গে সময় কাটিয়েছে। সব মিলে দারুণ একটা সময় কাটিয়েছে আজ সে, যেখানে কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না, কোনো চাহিদা ছিল না। একা একাও ভালো থাকা যায়, একাই নিজেই নিজেকে সময় দেয়া যায়। শুধু এইটুকু বিশ্বাস রাখা উচিত, আমি নিজেকে ভালো রাখতে পারবো। বাড়ির পথে আধানের সঙ্গে দেখা হয়ে যায়। সে হাত নাড়িয়ে রিক্সাটি থামিয়ে লাফ দিয়ে উঠে বসে পড়ে। রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলে, মামা চলেন। প্রাপ্তি কিছুই বলল না। অন্য কোনো সময় হলে রাগ করতো, বকতো, না হলে গাল ফুলিয়ে বসে থাকতো, কিন্তু আজ সে এসবের কিছুই করেনি, বরং হাসছে। আদনান একটু অবাকই হলো, জিজ্ঞেস করলো, অযথা হাসছিস কেন? এমনি। এমনি কারণ ছাড়া কেউ হাসে? ভূতে আচর করেছে? ধুর, সব সময়ই শুধু ফালতু কথা বলো। কোথায় গিয়েছিলে? মরে গেছিলাম আড্ডা দিতে। চট্টগ্রাম কবে ফিরে যাচ্ছ? তোরা তো তারা কিসের? আমার আবার কিসের তারা? কথায় তো মনে হচ্ছে আমি গেলে তুই বেঁচে যাস। তুমি থাকলেই আমার কি, আর না থাকলেই বা আমার কি? আমি তো তোমার হুড়পড়ির কথা ভেবেই বললাম। ওর কথা কি ভাবলি? বেচারি একা চট্টগ্রামে তোমার অপেক্ষায় আছে, খারাপ লাগছে না? তোকে কে বললো আমার হুড় চট্টগ্রাম থাকে? প্রাপ্তি ভুর কুচকালো। তাহলে কোথায় থাকে? আমার সাথেই থাকে। ওর কথা বাদ দে, তুই কোথা থেকে এলি? ঘুরতে গিয়েছিলাম। রায়হানের সাথে? প্রথমে ওর সাথেই গিয়েছিলাম, পরে একাই ঘুরেছি। কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলো আদনান। প্রাপ্তি কোনো কিছু না লুকিয়ে সবটা আদনানকে বলে দেয়। আদনান দাঁত মুখ খিচে বলে, শালা জানোয়ার, জবাব তো একদম উচিত জবাবই দিয়েছিস, কিন্তু সাথে 2-4টা কষে থাপ্পড় বসালি না কেন? দাঁতে যাকে মারা যায় তাকে হাতে মারার কি দরকার বলো? নেক্সট টাইম বেয়াদবটার কথায় আবার গলে যাস না প্রাপ্তি। পাগল নাকি? এরপর আর যদি যোগাযোগ করার চেষ্টা করে তখন সত্যিই মার খাবে। আদনান হাসছে দেখে প্রাপ্তি জিজ্ঞেস করে, হাসছো কেন? তোর রাগ আর সাহস দেখে। আমি তো তোকে সেই বাচ্চাই ভাবতাম, এখন দেখছি না, তুই অনেক বড় হয়ে গেছিস। প্রাপ্তি কিছু বলল না। আদনান নিজেই বলল, চা খাবি? বাড়িতেই তো এসে পড়লাম। সমস্যা নেই, রিক্সা ঘুরিয়ে টং দোকানে যাই চল। প্রাপ্তি কয়েক সেকেন্ড ভেবে রাজি হয়ে যায়। রিক্সা আবার উল্টো পথে চলতে শুরু করে। ঘুরে ফিরে রাতে বাড়ি ফেরার পথে সর্বপ্রথম সেতুর সঙ্গে প্রাপ্তির দেখা হয়। ভাবসাব দেখে মনে হচ্ছিল এতক্ষণ যাবত ওর জন্য এই অপেক্ষা করছে। প্রাপ্তিকে দেখা মাত্রই চিলের মতো ছো মেরে নিয়ে চলে গেল রুমে। এতক্ষণ বাইরে থেকে প্রাপ্তি ক্লান্ত ছিল, তাই সেই ক্লান্ত স্বরেই বলল,